নুপুরাপা, আমরা আসলে একটা সার্বভৌম রাষ্ট্র না। এটা প্রথমে আপনাকে মাথায় রাখতে হবে। আমরা মনে করি যে বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে। নিজের পররাষ্ট্রনীতি, নিজের ল্যান্ড, নিজের মাটির নিচে খনিজ সম্পদ থেকে শুরু করে পুরো দেশের ব্যাপারে বাংলাদেশ এককভাবে তার সিদ্ধান্ত নিতে পারে। আমি যদি খুবই তাত্ত্বিকভাবে বলি, হয়তোবা পুরো পৃথিবীরই সব রাষ্ট্রের পক্ষেও সম্ভব না যে কিছু জিওগ্রাফিক্যাল ব্যাপার স্যাপার আছে সেগুলো হয়তোবা কন্ট্রোল করা টাফ, কারণ এক দেশ আরেক দেশের উপর নির্ভরশীল। কিন্তু বাংলাদেশের ব্যাপারে এত বেশি শক্তিশালী দেশগুলোর প্রভাব, বিশেষ করে মার্কিন প্রভাব, মার্কিনীরা যদি চায় এই মুহূর্তে কে থাকবে সেটা নির্ধারণ করার, তারা তাদের সর্বোচ্চ চেষ্টাটা করবে। কিন্তু আমরা কেন এই জন্য আমি বলছি বাংলাদেশ সার্বভৌম নয়, কিন্তু যারাই তাদের বিরুদ্ধে ফাইট দিতে যাবে, যারা ফাইট দিতে যাবে তাদেরকে অত্যন্ত কষ্টকর ভাবে বিদায় নিতে হবে। আমি অনেক বাস্তবতার মুখোমুখি হয়েছি। আমি বাস্তবতাটা খুবই এত বেশি কষ্টের যে বইতে যা লেখা আছে বাস্তবতা এমন নয়। বাস্তবতা অনেক কঠিন। আপনি ডিপসি যেটা আছে এটা আপনি রাশিয়াকে দিতে পারবেন না। আপনি মংলা পোর্ট, পায়রা বন্দর, বাংলাদেশে ইউরেনিয়ামের একটা মজুদ আছে, এইটাও আমি জানি না আপনি জানেন কিনা, এটাও ভবিষ্যতে কার পেটে যাবে, কারা এটা দখল নেবে, বাংলাদেশের গ্যাস, বাংলাদেশের মাটি কিভাবে ব্যবহার করবে, স্ট্র্যাটেজিক পশ্চিমাদের সিকিউরিটির জন্য বাংলাদেশ কিভাবে ব্যবহৃত হবে, এগুলো আপনাকে যখনই প্রেশার দেওয়া হবে, আপনি যদি এগুলো না শোনেন তাহলে আপনার কপালে নেমে আসবে অনেক দুর্যোগ। আমি আপনাকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমি তো ধরেন একটা দলের আমার একটা সমর্থন আছে, একটা দলকে আমি সমর্থন করি, ভালোবাসি, অনুরাগ আছে। আমার কথাটাকে আপনি হয়তোবা কোনো কোনো জায়গাতে খারিজ করে দিতে চাইবেন, কিন্তু বাংলাদেশে নিশ্চয়ই একদিন মানুষ অনেকগুলো সত্য জানতে পারবে। তারা জানবে তাদের এই ভূখণ্ডে, তাদের এই দেশের মাটিতে একজন সাহসী মানুষ ছিলেন, যিনি, যার সাহস ছিল আকাশ ছোঁয়া। বঙ্গবন্ধুর পর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর সেই মানুষটির আকাশ ছোঁয়া সাহস ছিল। সেই মানুষটি দীর্ঘ 15 বছর এই রক্তচক্ষুকে এমন ভাবে খেলেছেন যে পশ্চিমারাও খেয়ে হারিয়ে ফেলেছিলেন, যে একবার এখানে একবার সেখানে। অর্থাৎ তিনি শুধু নিজের সার্বভৌমত্ব ধরে রাখার জন্য তিনি নানান ভাবে এদেরকে খেলিয়েছেন, শুধু শুধু এই দেশটার জন্য। তিনি আর কেউ নন, তিনি শেখ হাসিনা। আমার আমার কথাতে আপনি অনেক অনুরাগ পাবেন, আমার কথাতে আপনার কাছে মনে হবে দূর, ও তো বলবেই। কিন্তু আমি এইসব ব্যাপারে অসম্ভব রকমের অনেস্ট থাকার চেষ্টা করি। সেই তথ্য আমি একটুকু বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী শুধু তার দেশের কারণে, এই দেশের মাটিকে বাঁচাবার জন্য তাকে এই জলাঞ্জলি তাকে দিতে হয়েছে। কিন্তু আপনি এটাও জেনে রাখেন, আমি আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই লুবুম্বার কথা, কঙ্গোর। আপনি আন্তর্জাতিক বিষয়ের ছাত্রী, আপনাকে আমি মনে করিয়ে দিতে চাই চিলির প্রেসিডেন্ট আলেন্দের কথা, সালভাদর আয়েন্দে। আমরা আলেন্দে বলি, বাট সালভাদর আয়েন্দে, তিনি একজন নির্বাচিত সমাজতান্ত্রিক নেতা। তাকে পিনোশে 2 বছরের মাথাতে তাকে দখল, তার বাসভবন ঘেরাও করে তিনি আত্মহত্যা করেন, যদিও এটাকে আমি খুনি বলবো। এভাবে অসংখ্য নজির রয়েছে। আয়েন্দেকে যখন খুন করে ফেলা হয় 11 সেপ্টেম্বর 1973, তখন বঙ্গবন্ধু এমআর আক্তার মুকুল এবং আমাদের আব্দুল গাফর চৌধুরী ওই গণভবনে ছিলেন, তিনি বসা। একটা এরকম একটা পিস্তলের চিহ্ন করে তিনি তার বুকের বাম পাশে তিনি বলেছিলেন, একটা একটা বুলেট তার দিকে ধেয়ে আসছে। আমি কোট আনকোট রেফার করছি, মুজিবের রক্তলাল এমআর আক্তার মুকুল এবং 15ই অগস্ট ইতিহাসের রক্ত পলাশ আব্দুল গাফর চৌধুরীর দুটো গ্রন্থ, যারা পড়েননি তারা দুটো বই পড়ে দেখতে পারেন। এরকম অসংখ্য ঘটনা আছে। আজকে প্রধানমন্ত্রী, আমি আপনাকে বলে দিচ্ছি, প্রধানমন্ত্রী যদি ইউনাইটেড নেশনস এর কথা শুনতেন, প্রধানমন্ত্রী যদি শুধু পিটার হাস যা বলে এটা শুনতেন, এখনো তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, এখনো আছেন, কিন্তু তিনি এই ক্ষমতার এই চেয়ারে থাকতেন। আমি আপনাকে এটা বল, আজকে আমার এই কথাটাকে যেইভাবে আপনার মনে হোক না কেন,
আমার ভেতরটা মাঝে মধ্যে চুরমার হয়ে যায় এইটার জন্য, নট আওয়ামী লীগের একটা আলাদা ব্যাপার, আমার দল, কিন্তু কোন দল অপারেট করতে পারবে না। আমাদের কাছে প্রমাণ আছে। আপনি জানেন যে পিটার হাস অনেকটা সিআই এর কাভার হিসেবে কাজ করেছে। ডোনাল্ড লু ঠিক যেই পদ্ধতিতে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করেছে, বাংলাদেশকে ক্ষমতাচ্যুত করতে তার অনেক দেরি হয়েছে, কিন্তু করেছে। ইউনাইটেড নেশনস, এখানে ইউনাইটেড নেশনস এ খুবই কার্যকরী ভূমিকা যে রেখেছে সে হচ্ছে ভলকার টুর্ক। তারপরে হচ্ছে যে আপনার ব্রিটেনের যেই অ্যাম্বাসেডর আছে রবার্টসন, এরপরে সারাকু, তারপরে এখানে টার্কি এখানে ওতপ্রোতভাবে জড়িত ছিল। চায়না দূরে দূরে থেকেছে, বাট চায়নার এখানে ইন্ধন ঠিক ওই অর্থে না। চায়নার ইন্ধনটা একটু ইন্টারেস্টিং, সেটাতে আমি পরে হয়তো আসবো। কিন্তু টার্কির এখানে সরাসরি অর্থ বিনিয়োগ ছিল, কাতারের এখানে সহযোগিতা ছিল। এরা সব একজোট হয়েছে। এর কারণ হচ্ছে বাংলাদেশ তার ডিপসির ব্যাপারে একটা বড় সিদ্ধান্ত নিয়েছিল, তার পোর্ট গুলোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। মায়ানমারের যেই আমেরিকার যে মায়ানমার অ্যাক্ট আছে, প্রধানমন্ত্রী এটাকে কমপ্লিটলি নো বলেছে। এয়ারবাস যেটা আছে, অর্থাৎ বোয়িং নেত্রী কেনেন নাই, বোয়িং কিনবেন না তিনি, তিনি এয়ারবাস কিনবেন। এটাও একটা বড় ধরনের বাণিজ্যের একটা ওদের ভয়ঙ্কর রকমের আপনি বলতে পারেন অসম্মতি ছিল। তিনি চায়নার সাথে তার বাণিজ্যকে খুব বাড়িয়েছিলেন, যেটা আমেরিকা খুবই বাঁকা চোখে দেখেছিল এবং তারা নিতে পারেনি। এবং আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার, ইন্দো প্যাসিফিকে যে কোয়াডের যে বিষয়টা ছিল, সেখানে বাংলাদেশ যে 15 আউটলুক দিয়েছে, এটা মার্কিনীরা খুবই বাজেভাবে নিয়েছে। ব্যাপারটাকে মনে করেছে যে এরা এত ছোট একটা রাষ্ট্র আমাদের সাথে এইভাবে পাঙ্গা নিয়েছে, এটার প্রতিশোধ তারা নেবে। এবং তারা সেটা নেবে। এই যে আপনার ইউনুস হচ্ছে একটা কমপ্লিটলি একটা আমেরিকার কেয়ারটেকার। আপনার ভালো লাগুক কিংবা না লাগুক, তখন সরকারের পর সরকার দিয়ে নানান ধরনের চেষ্টা করবে। এখন তারা পরবর্তী যাদেরকে ক্ষমতায় আনবে তাদেরকে দিয়েই চেষ্টা করবে। আমি আপনাকে এটা বলে রাখলাম যে ক্ষমতায় টিকে থাকার জন্য প্রধানমন্ত্রী সবকিছুই দিয়ে দিয়েছেন ভারতকে, আপনি কি বলবেন? দেখুন, এই আলোচনা তো মনে হয় এই জায়গাতে খুবই বেশি এভিডেন্ট আমাদের কাছে। আমরা যেটাকে বলি যে একেবারে প্রমাণিত, সেটা হচ্ছে যে প্রথমত ভারতের 26 লক্ষ লোক এখানে চাকুরি করে। আপনার মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে আসিফ নজরুল, এই অবৈধ সরকারের আইন উপদেষ্টা, তিনি বলেছেন তিনি এখনো পর্যন্ত সেটা ডাটা দিতে পারেননি, নাম্বার 1। তার মানে এটা মিথ্যা প্রচারণা ছিল। বলা হয়েছে যে ভারতের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ অনেক অবৈধ চুক্তি করেছে, সেগুলো ক্ষমতায় গেলে বাতিল করবে। আজ পর্যন্ত এখনো পর্যন্ত কোনো চুক্তি বাতিল হয়েছে বলে আপনি নিশ্চয়ই শোনেননি। আপনি আরো এগুলো ভালো জানবেন, কারণ এক্স্যাক্টলি আপনি এই এরিয়ারই ছাত্রী আসলে। ফলে আপনিও এটা কখনো শুনতে পাননি। এমনকি আদানি নিয়ে কি ধরনের কথাবার্তা বলা হয়েছে, সরকারকে কিভাবে সেই সময় আপনার নানান রকমের অভিধায় অভিযুক্ত করা হয়েছে। এখন হাইকোর্টই রায় দিয়ে দিয়েছে বা অপিনিয়ন দিয়েছে যে আদানির সাথে চুক্তি ভ্যালিড ছিল, কোনো সমস্যা নেই। তারপরে অনেক অবৈধ চুক্তির কথা বলা হয়েছে, সেগুলোকে বাতিল করা হবে, কোনো চুক্তি বাতিল হয়নি। ফলে যেই কথাগুলো যে ভারত বিদ্বেষী বা ভারত বিদ্বেষী ব্লককে খুশি করবার জন্য যে চটকদার কথা বলা হয়েছিল, সেগুলোর একটাও তো আপনারা দেখতে পাচ্ছেন না। কার্যত আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের গার্মেন্ট শিল্প আপনার প্রায় মাসেই সম্ভবত ডেলিভারি কস্ট হিসেবে প্রায় 4,000 কোটি টাকা বাঁচাতে পারতো, প্রায় হাফ বিলিয়ন ডলার। সো এইটা কিন্তু আমরা কেউ জানতাম না। সবারই ধারণা ছিল যে ভারত মনে হয় বাংলাদেশ থেকে সবকিছু নিয়ে গেছে, কিন্তু আমরা পরে জানতে পারলাম যে বাংলাদেশ ট্রান্সশিপমেন্ট সুবিধা পেত। আমরা এটাও জানতে পারতাম যে বাংলাদেশ এক ধরনের ব্যবসায়িক সুবিধা পেত। এত কিছু যে পেত বাংলাদেশ, এবং বাংলাদেশ সিকিউরিটি কনসার্ন থেকে শুরু করে ভারত বাংলাদেশকে নানান ধরনের বিজনেসের ক্ষেত্রে থার্ড পার্টিকে ভারত কিভাবে আপনার হেল্প করতো, বাংলাদেশের পক্ষে ওকালতি করতো যে বাংলাদেশ যাতে শিপমেন্টটা পায়, বাংলাদেশ যাতে এটা করতে পারে, সেই ব্যাপারে ভারত কিভাবে সাহায্য করতো, আমরা